যাই হোক, আসলে আমাদের এত স্মৃতিবিজড়িত মহারাজাদের স্থানগুলো থাকার পরও অবহেলা এবং দেখাশোনার অভাবে এগুলা প্রায় বিলুপ্তির পথেই এখন চলেছে। আমাদের ত্রিপুরার যে গর্বের মুহূর্ত, মহারাজার ছবি কিন্তু এই বাংলাদেশের কুমিল্লায় লাগানো। দেখুন এই যে মানে রাজার যে স্মৃতিবিজড়িত ফটোগুলা পর্যন্ত কিন্তু লুটপাট হয়ে গেছে, দেখুন ভেঙে একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে। তখন এখানে পাকিস্তান সরকার ছিল, তখন কিন্তু এই জায়গার মধ্যে, এই বাড়ির মধ্যে কিন্তু হাঁস মুরগির খামার করে দিয়েছিল, যাতে মানুষ যাতে সচিন কর্তাকে ভুলে যায়। একটি ছিল কুমিল্লাতে, আরেকটি আছে আগরতলাতে। এই রাজমালা গ্রন্থটি লুট হয়ে যায়। অনেক দামি মূল্যবান বইপত্র অখ্যাত সন্ত্রাসী এবং লুটেরা বাহিনীর বইগুলো নিয়ে যায়। ত্রিপুরা রাজা এখন যে আছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, উনি কিন্তু আসলে কুমিল্লা ক্লাবে থাকে ওই রুমটাতে আপনার লুটপাট করে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। দেখুন যেমন একদম আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এই দেখুন এদিকে কিন্তু এই যে ওয়ালগুলো আছে, ওয়ালগুলোতে দেখুন এখনো কিন্তু সেই আগুনের যে ছাপ কালো হয়ে আছে। এটা বাংলাদেশ হয়ে যাওয়ায় এই যে ত্রিপুরার আজকের যে প্রাসাদগুলো কিন্তু আজকে অবহেলিত। বিরিয়ানি এবং কাচ্চি বিরিয়ানি আছে স্পেশাল, আর এমনি ইন্ডিয়ান কোনো স্পেশাল আমাদের জানা নাই। আমাদের দেশীয় খাবার খুবই এখানকার খুব নাম আছে। এটা আপনাদের তথ্য দিয়ে রাখি, এই মাঠে কিন্তু রাজ পরিবারের যে সদস্য সচিন কর্তা কিন্তু টেনিস লং টেনিস খেলতেন। কিন্তু একটা কিন্তু ত্রিপুরার রাজার স্থাপত্য এই কুমিল্লায়, এই বাংলাদেশ। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি যে সচিন কর্তার এই যে বারান্দায়, যে জন্মঘর, যে প্রাসাদ, এই প্রাসাদের কিন্তু বারান্দায় আমি দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন সচিন কর্তার পৈতৃক বাড়ি, এখানে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ত্রিপুরা রাজা। কিন্তু খাজনা বা রাজস্ব সেটা কিন্তু আদায় করতো এখান থেকে। আমাদের যে ত্রিপুরাবাসীর জন্য একটা গর্বের বিষয়, এই দেখুন রানীর কুঠির। এটা কিন্তু ত্রিপুরার মহারাজা এখানে বসেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াশোনা করেছেন। আর আজকে আপনাদের ঘুরে দেখাবো কুমিল্লা শহরের বিভিন্ন জায়গা, তো সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের কুমিল্লার বিভিন্ন ছোট বড় স্থাপত্য ও দর্শনীয় স্থান সমূহ। আর কুমিল্লার গরম মোটামুটি আগরতলার মতোই মোটামুটি টেম্পারেচার। আমার মনে হচ্ছে আগরতলার কুমিল্লার যে টেম্পারেচার মোটামুটি একই আছে। সকাল এখন বাজে সময় 11:30, বাংলাদেশের সময় 11:30 বাজে। তো এখন আমরা বেরিয়ে গেছি, দেখি আপনাদের আজকে যতটুকু সম্ভব কুমিল্লার পুরো শহর আপনাদের ঘুরে দেখাবো, সঙ্গে থাকবে। তাছাড়া দেখাবো ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের রাজাদের ফেলে আসা ঐতিহাসিক স্থাপত্যগুলো। প্রায় 62 লক্ষ বিশিষ্ট এই কুমিল্লা শহরে আছে নানান ঘোরার জায়গা। আর কান্দিরপাড় থেকে তারপর আমরা প্রথমে যাব আজকের দিনে ঈশ্বর পাঠশালা, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন, এসে এখানে পড়াশোনা করেছে। প্রথমে আপনাদের দেখাবো আজকে কুমিল্লার ঈশ্বর পাঠশালা। দেখুন এইটা হলো রূপায়ণ শপিং মল। এই যে চলে আসলাম, এই হচ্ছে কান্দিরপাড় বোর্ড, মেন সেন্টার পয়েন্ট। এই যে কান্দিরপাড়, প্রচুর ফলের দোকান। এদিকটা প্রচুর মিষ্টির দোকান আছে। এরকম দেখা যাচ্ছে জলযুগ। দেখুন এটা হলো কুমিল্লা মোড়, আর এটা হলো কুমিল্লা হাট, আর একটা শপিং মল। আর দেখুন এদিকে কিন্তু সব কাপড়ের দোকান, অনেক পুরনো, অনেক বছর পুরনো, কিন্তু প্রচুর খাদি কাপড়ের দোকান। আমরা এখন এদিকে যাচ্ছি ঈশ্বর পাঠশালার দিকে। আর এইদিকে একটা আছে আবার টপ 10 শপিং মল। দেখুন কুমিল্লা শহরে কিন্তু শপিং মলের কিন্তু কোনো অভাব নেই, প্রচুর শপিং মল আছে। এই দেখুন এখানে একটা আছে, এই দেখুন এদিকে একটা, এই যে ইজি মল। আর কুমিল্লা শহরে কিন্তু শপিং মলের অভাব নেই, অনেক বহু পুরনো শপিং মল কিন্তু আছে। আর আমি আজকে যার সাথে বেরিয়েছি আমাদের যে মেশুর দোকান আছে জলযুগ, ওই জলযুগের চাকরি করেও, ওর নাম হচ্ছে এই বাদল বিশ্বাস। বাড়ি জানো কোথায় তোমার? চান্দিনাতে বাড়ি। ও এখানে বহু বছর ধরে কাজ করে। আর তো ওই আমাকে নিয়ে যাচ্ছে ঈশ্বর পাঠশালায়, তুমি গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমরা চলে আসলাম কুমিল্লার ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয়ে। দেখুন 1927 খ্রিস্টাব্দে কিন্তু এটা বানানো হয়। দেখুন বহু পুরনো কিন্তু এই যে বিদ্যালয়টা। দেখুন আপনাদের এইদিকে লেখা আছে 1927। আর এইদিকে আর একটা বিল্ডিং আছে,
আচ্ছা, এটা হলো আশ্রম, আর এটা হলো স্কুল মানে বিদ্যালয়। দেখুন বহু পুরনো কিন্তু এই মানে বিদ্যালয়, বহু পুরনো এই যে মানে বিদ্যালয় আছে, বলা হয় যে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইখানে এসে পড়াশোনা মানে করেছেন। আর এই পাশে আছে মানে মানে ঈশ্বর পাঠশালার এই পাশে আছে এদিকে লোকনাথ বাবার মন্দির, আর এদিকে আছে যে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একটা মন্দির। তো আমরা এখন লোকনাথ আশ্রমে ঢুকবো। দেখুন এই মন্দিরটাও কিন্তু 1925 সালে তৈরি করা হয়েছে। দেখুন এই জায়গাটা মন্দিরটা। আর এদিকে আপনারা এরকম ধূপকাঠি মোমবাতি পেয়ে যাবেন মন্দিরে দেওয়ার জন্য। এই দেখুন বহু পুরনো মানে রাজন্য আমলের এই স্মৃতি বিজড়িত মানে বিল্ডিং এগুলা। এই জায়গাটা দেখুন রাজন্য আমলের বহু বছর পুরনো কিন্তু এই জায়গাটা। এইখানে হয়তোবা এখানে বসেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াশোনা করেছেন। দেখুন আপনারা এই যে বহু পুরনো প্রাচীর, বহু পুরনো এই ওয়াল, তো এটাই বলা হয় এখানকে। আর এদিকে হলো লোকনাথ বাবার মন্দির। চলুন আপনাদের লোকনাথ বাবার যে মন্দিরটা ওইটা দেখাচ্ছি। আপনারা এদিকে মানে ধূপকাঠি মোমবাতি পেয়ে যাবেন। এই হচ্ছে লোকনাথ বাবার যে মূল মন্দির। এই দেখুন এই হচ্ছে বাবা লোকনাথের। এই দেখুন এদিকে মন্দির খোলার সময়সূচি এবং সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান। এদিকে মানে একদম যে লোকনাথ বাবার মন্দির আছে, মন্দিরের পাশেই এদিকে আছে নিবেদিতা প্রাথমিক বিদ্যালয়। দেখুন এটারও প্রতিষ্ঠাতা হলো মহেশচন্দ্র ভট্টাচার্য। অনেকে হয়তো বা বইয়ে পড়েছেন মহেশচন্দ্র ভট্টাচার্য। আর 1919 খ্রিস্টাব্দে কিন্তু এটা স্থাপিত হয়। দেখুন এখানে সাইনবোর্ড আছে 1919 ইংরেজিতে কিন্তু এটা স্থাপিত হয়। দেখুন বহু পুরনো এই মানে স্কুল মহেশচন্দ্র ভট্টাচার্যের তৈরি করা। এইদিকেও আছে প্রচুর স্থাপত্য। এগুলা কিন্তু সত্যি মানে দেখলে যে মানে ইতিহাস মনে পড়ে আমাদের। দেখুন এই যে লোকনাথ বাবার মন্দিরের পাশে আছে এদিকে কামধনু মাতার মন্দির। দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে কামধনু মাতা। আর আপনাদের পরিষ্কার করে আমি মানে বলে দিচ্ছি, এই যে মানে ঈশ্বর পাঠশালা আছে এইটা তৈরি হয়েছে 1927 খ্রিস্টাব্দে। আর যে এই যে আপনারা মানে লোকনাথ মন্দিরের সামনে যে নাথ মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা তৈরি হয়েছে 1925। আর যে লোকনাথ বাবার যে মেইন মন্দিরটা আমরা যে মানে মানে এখন গেছিলাম এটা তৈরি হয়েছে 1917। তারপর গেলাম কুমিল্লার বাদরতলা স্থিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি গির্জায়, কিন্তু গির্জাটা তখন বন্ধ ছিল, তাই বাইরে থেকে আপনাদের দেখালাম। আমরা এই মানে ঈশ্বর পাঠশালা দেখে চলে আসলাম ধর্মসাগর পার্কে বা ধর্মসাগর নগর উদ্যান। আমাদের অটো ভাড়া নিল 20 টাকা। এই দেখুন গেট, কিন্তু ঢুকতে কোনো টিকিট লাগে না। এই দেখুন এই হচ্ছে মানে পার্কের এলাকা। এটা হলো ধর্মসাগর, বহু পুরনো এই লিকটা, বিশাল বড় একটা লিক। আর এইদিকে কিন্তু এরকম মানে বসার জায়গা আছে, আপনারা কিন্তু বসে এখানে সময় কাটাতে পারবেন। প্রচুর বড় কিন্তু। আর ওইদিকে একটা স্টেডিয়াম আছে দেখতে পাচ্ছেন, এইদিকে একটা ফুটবল স্টেডিয়াম। আর এখন ঘড়িতে সময় দুপুর 12টা বেজে 20 মিনিট। এখনো কিন্তু প্রচুর মানে লোক আছে। আর বিকেল বেলা সবাই কিন্তু এই ধর্মসাগর পার্কে হাঁটতে আসে। আর এবং সকালবেলাও মানে মর্নিং ওয়াকেও কিন্তু প্রচুর লোক হয় এই ধর্মসাগর পার্কে। আর আর এই সময় তো কিছু আছেই মানুষ। আর এদিকে কিন্তু আপনারা মানে বোট রাইডিংও করতে পারবেন। এইদিকে দেখা যাচ্ছে, এইদিকে আপনারা বোট রাইডিং টিকিট কেটে করতে পারবেন। আর পার্কে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না। আর এই দেখুন এখানকার স্কুল ড্রেস এইরকম। ত্রিপুরার রাজা ধর্মমাণিক্য এই দিঘিটা খনন করেছিলেন সেই এলাকার বসবাসকারী জনসাধারণের জন্য, কারণ সেই সময় একবার কুমিল্লায় জল সংকট দেখা দেয় এবং সেখানকার মানুষ জলের জন্য খুব কষ্ট পাচ্ছিল। রাজা জনগণের এই দুঃখ দেখে তৎক্ষণাৎ রাজার উদার মনের পরিচয় দেন এবং জনগণের জন্য এই দিঘিটি খনন করে দেন। তাই রাজার নামে এই দিঘির নাম ধর্মসাগর। আমাদের একটা কিন্তু মানে গর্বের বিষয় যে মানে ত্রিপুরার রাজা এই কুমিল্লায় কিন্তু এইরকম একটা মানে দিঘি নির্মাণ করেছিলেন। আর এর পাশে কিন্তু আছে রানীর কুটির, মানে রানী এখানে থাকতেন। আর এই পারে কিন্তু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম এবং শচীন কর্তা মানে শচীন দেববর্মন কিন্তু এসছেন এবং মানে গান গাইতেন এই পাড়ার দিঘির পারে দাঁড়িয়ে। সত্যি একটা ইতিহাস বিজড়িত ত্রিপুরার
সাথে অনেক সামঞ্জস্য আছে কিন্তু এই ধর্মসাগর এই ঘাটের। চলুন আপনাদের এবার নিয়ে যাবো রানীর কুঠিরে। তারপর এই যে লিকটার পাশে ধর্মসাগরের যে ধর্মসাগর আছে এটার পাশে এইরকম গাছ লাগানো কিন্তু সুন্দর একটা জায়গা আছে, এখানেও আপনারা কিন্তু ঘুরতে পারবেন। এই যে আমরা এখান থেকে এসে আরেকটা গেট দিয়ে আবার ঢুকলাম। এইগুলো বাচ্চাদের খেলনার কিন্তু প্রচুর জিনিস আছে। এই যে এইটা হলো বাচ্চাদের চিলড্রেন্স পার্ক। এই দেখুন এখানে এইরকম অনেক ধরনের নানান ধরনের খেলনা আছে। বিশাল বড় এরিয়া। ওইদিকে আছে আপনার কেবল কার, এদিকে ট্রেন, এই দেখুন ট্রেন, এই যে এইরকম, এই দেখুন এইরকম কিন্তু ট্রেন। আর এই দেখুন এইদিকে আছে এই এমন একটা গেম আবার। আর এইদিকে দেখুন এইদিকে আছে আবার এরকম আরেকটা খেলা বাচ্চাদের, মানে পুরো একদম মানে নাগরদোলার যে সেট আপ ওই সেট আপ কিন্তু এই পার্কটাতে আছে। এই যে এইদিকে আরেকটা আছে। এই যে এইরকম বিভিন্ন গাড়ি এইদিকে আছে, আরো একটা খেলনা। তো সত্যি মানে ভাবতে অবাক লাগে যে ত্রিপুরা মানে কুমিল্লা তো আগে ত্রিপুরার একটা অংশই ছিল, ত্রিপুরার কিন্তু মানে এখন পর্যন্ত যা কিছু আমরা দেখলাম সত্যি সবকিছু কিন্তু মানে আমাদের ভারতবর্ষের মানে ত্রিপুরার যে রাজাদের বিভিন্ন স্থাপত্য কিন্তু এখনো এই মানে কুমিল্লা কিন্তু রয়েছে। আর আমার সাথে আছে আমার আঙ্কেল তপন সেনগুপ্ত আঙ্কেল, উনি কিন্তু এখানকারই মানে কুমিল্লায় থাকেন। উনি আগরতলা কলকাতা মানে যান, ওখানে কাজে যান বা ঘুরতেও যান, তো উনি কিন্তু আমাকে মানে গাইড করে এই সমস্ত জিনিস দেখাচ্ছে। তো সত্যি মানে ত্রিপুরাবাসীদের জন্য একটা গর্বের বিষয়, এই সমস্ত জিনিস কিন্তু মানে এখনো আছে এই মানে কুমিল্লাতে। আর এখন আপনারা যে জিনিসটা দেখবেন সেই জিনিসটা সত্যি এখনো মানে আমাদের যে ত্রিপুরাবাসীর জন্য একটা গর্বের বিষয়। এই দেখুন রানীর কুঠির, এটা কিন্তু ত্রিপুরার মহারাজা এই ধর্মমাণিক্য কিন্তু এই যে এই রানী কুঠিরটা কিন্তু বানিয়েছেন। দেখুন রানী এখানে থাকতেন এবং এই পাড়ি কিন্তু এই ধর্মসাগরটা, এই ধর্মসাগরে গিয়ে উনি মানে গ্রীষ্মকালে এসে ওই ধর্মসাগরে যেতেন, হাওয়া খেতেন। আর এই প্রাসাদে কিন্তু রানী এবং ধর্মমাণিক্য থাকতেন। কিন্তু পরবর্তী সময় মানে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এটা এখানে একটা কিন্তু গেস্ট হাউস একটা মানে বানিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন রানীর কুঠি এই প্রাসাদের নাম। এখন এদিকে মানে বন্ধ পেলাম যে রানীর কুঠিরটা, কিন্তু এখন দেখি মানে পেছন দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করবো। দেখুন একটা জিনিস মানে যদি আমাদের ত্রিপুরা এই জিনিসটা থাকতো তাহলে কিন্তু খুব সুন্দর মানে এখন পর্যন্ত কিন্তু মানে সংরক্ষণ থাকতো বা বিভিন্ন মানে মিউজিয়ামে কিন্তু তৈরি হয়ে যেত, মানুষ আসতো ভিতরে যেত এবং রাজা এবং রানীর সম্পর্কে মানে বিভিন্ন বিষয় জানতে পারতো। কিন্তু এখন এই জায়গায় মানে বাংলাদেশ হওয়াতে কিন্তু এই জিনিসটা এখন মানে অবহেলিত, মানে কোনো মানে পরিচর্যা নেই, এমনিতেই মানে ফেলে রাখা হয়েছে কিন্তু এই কুঠির। তো চলুন আমরা গিয়ে তবু দেখার চেষ্টা করছি ভিতরে কি আছে এই রানীর কুঠির। এই যে এইদিকেও কিন্তু মানে গেট বন্ধ আছে, এই যে মানে পেছনের গেট দিয়ে আসলাম বন্ধ আছে। তো এর সামনে থেকে আপনাদের মানে দেখালাম এই যে মানে ত্রিপুরার রাজার যে অবকাশ যাপন করার যে মানে রানীর কুঠির যে প্রাসাদ। তো চলুন তারপর যাচ্ছি। দেখুন এসব মানে খুলছেই না, কি বলবো। আর আমাদের এখানে যদি থাকতো আগরতলায় বা ত্রিপুরার মানে যে কোনো প্রান্তে যদি এসব রাজা রানীদের প্রাসাদ থাকতো তাহলে কিন্তু মিউজিয়ামে তৈরি হতো। এই জিনিসটা মানে খারাপ লাগলো যে এইসব মিউজিয়াম আজ কিন্তু মানে অবহেলিত। ত্রিপুরা এটা মানে বাংলাদেশ মানে হয়ে যাওয়ায় এই যে ত্রিপুরার আজকের যে প্রাসাদগুলো কিন্তু আজকে অবহেলিত। সত্যি মানে খারাপ লাগতো, মানে ঢুকতেও পারলাম না ভিতরে সেই জিনিসটাই। আর দেখুন এটার মানে পাশে যে এই বিল্ডিংটা, এখানে আগে একটা পুরনো, এখন নতুন হয়েছে এটার আগে এখানে একটা পুরনো বিল্ডিং ছিল। এই বিল্ডিং এ কিন্তু কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শচীন দেববর্মন ওরা কিন্তু আসতো, এখানে থাকতো এবং মানে গান বাজনা করতো, রানীকেও মানে গান শোনাতো। এই দেখুন এই যে ভিতরের দৃশ্যটা, ভিতরে যদি মানে যেতাম আপনাদের দেখাতে পারতাম আর কি, বন্ধ আছে। আর এটার পাশে আছে এই যে কবি নজরুলের ইনস্টিটিউট। দেখুন এখানে মানে আগে তো আপনাদের বললাম যে কবি নজরুল ইসলাম এখানে মানে এসেছিলেন, এসে থাকতেন, আর শচীন করতেও এসেছেন। চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখাই। এই যে এইরকম জায়গায়। আর এটা হলো ধর্মসাগর যে দিঘি,
আচ্ছা আঙ্কেল, একটু তুমি মানে ধর্মসাগর যে এই মানে দিঘিটা আছে, এই দিঘিটা এবং এই যে আমাদের এই যে রানীর কুটির, যে ত্রিপুরার যে মানে রানীর যে প্রাসাদটা, ওইটা সম্পর্কে মানে দুটো কথা। আসলে প্রায় 500 বছর আগে এখানে ধর্মমাণিক্য বাহাদুর মহারাজ এসেছিলেন এবং এখানে এসে স্থানীয় জনগণের পানীয় জলের চাহিদা মেটানোর জন্য উনি একটি দিঘি খনন করেন এবং যেহেতু এই এলাকায় ওনার রাজত্ব ছিল, এই ধর্মসাগর দিঘি খনন করে এটার উত্তর পাড়ে উনি রানীর জন্য একটি অবকাশ কুঠির তৈরি করেছিলেন। বছরে 1-2 বার মানে ধর্মমাণিক্য মহারাজার রানী আসতেন এখানে। এই ধর্মমাণিক্য রাজার আসার সাথে সাথে পরবর্তীতে রবীন্দ্রনাথ, শচীনদেব কর্তা এই রানী কুঠিরে এসে ছিলেন, দেখে গেছেন, ঘুরে গেছেন। এবং ঠিক রানী কুঠিরটার পাশেই নজরুল একটি বাড়িতে এখানে প্রায় বসবাস করতেন, কবিতা লিখতেন। নজরুল যখন কুমিল্লায় এসেছেন বেশ কয়েকবার, তখন এই অঞ্চলেই আসলে এই বাড়িতে নজরুল বসে গান বাজনা করতেন, শচীন কর্তা সহ। এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য বাংলাদেশ সরকার এখানে একটা নজরুল ইনস্টিটিউট করেছে এবং তার কাব্য সাহিত্যের গুলবাগিচা অবলম্বনে একটি স্কুলও এখানে তৈরি করা হয়েছে, নাম হচ্ছে গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো যাই হোক, আসলে আমাদের এত স্মৃতিবিজড়িত মহারাজাদের স্থানগুলো থাকার পরও অবহেলা এবং দেখাশোনার অভাবে এগুলা প্রায় বিলুপ্তির পথেই এখন চলেছে। সেটাই তো, আঙ্কেলের সাথেও আমি কথা বললাম, তো আঙ্কেলও বলছিল যে আমাদের মানে কুমিল্লায় না হয়ে মানে এগুলো যদি মানে আমাদের আগরতলা বা ত্রিপুরাতে থাকতো, মানে কত সুন্দর মানে আজকের দিনে মানে এগুলো হতো। সবাই মানে মিউজিয়াম রূপে একটা মানে রূপে যেত, মিউজিয়ামের সবাই যেত। তো সেই জিনিসটি আর কি আঙ্কেলও বলছিল সেই কথাটা। তো চলুন না, তারপরে আঙ্কেল আমরা মানে কোথায় যাবো? আমরা একটু ত্রিপুরা মহারাজার কাচারির বাড়িতে যাব। যদিও ওখানে সেই অবস্থানগত কোনো কাঠামো এখন নেই, তবে সরকারের রাজস্ব আদায় এইসব এলাকাতে হচ্ছে। মহারাজ যে রাজস্ব আদায় করতেন একই কাজ হচ্ছে, কিন্তু পট পরিবর্তন হয়েছে, স্থান পরিবর্তন হয়েছে, অবয়ব পরিবর্তন হয়েছে। ঠিক আছে, চলুন আপনাদের গিয়ে দেখাবো যতটুকু সম্ভব, মানে ত্রিপুরার মহারাজাদের সেই ঐতিহাসিক জিনিসগুলো আপনাদের দেখাবো। এই যে আমরা চলে আসলাম, এটা হলো রাজগঞ্জ বাজার। এটা কিন্তু ত্রিপুরার রাজা দিয়েছিল এই বাজারটা। এই যে আমরা এখন চলে আসলাম ত্রিপুরার মহারাজার কাচারি বাড়ি। মানে এই বাড়ি থেকেই মানে রাজস্ব আদায় হতো, কিন্তু মানে ত্রিপুরা রাজা কিন্তু মানে খাজনা বা রাজস্ব সেটা কিন্তু আদায় করতো এখান থেকেই। আর এখন মানে বাংলাদেশ সরকারের ট্যাক্স অফিস যেটাকে বলে, এই ট্যাক্স অফিস হয়ে গেছে কিন্তু এই যে রাজার এই যে এই বাড়িটা। এই দেখুন, এইগুলা কিন্তু মানে রাজার বাড়ির অংশ বিশেষ। এখন অন্য লোকরা থাকে, এই যে রাজার যে কাচারি বাড়ির অংশ বিশেষ। দেখুন, ত্রিপুরা রাজাদের কিন্তু প্রচুর জিনিস এখানে, প্রচুর স্থাপত্য। আর মানে রাজার নাম অনুসারে বা রাজা যখন থাকতেন এখানে, তার জন্য কিন্তু এই জায়গাটার নাম হয়েছে রাজবাড়ি কম্পাউন্ড। আর গেটের বাড়ি কিন্তু এই যে এই বাজারটা, যেটা রাজা কিন্তু দান করেছে বাংলাদেশের মানুষদের বাজার। এই যে রাজার যে মানে কর্মচারী যে থাকতেন, এই যে বিল্ডিং গুলা কিন্তু এখনো আছে, পুরনো বিল্ডিং। আমার প্রেমের জোয়ারো তোমারই মাঝে, হৃদয়ের দোলায় দোলা। আর এখন মানে কুমিল্লার এমন একটা জায়গায় এসেছি, যারা আগরতলা বা ত্রিপুরার বা সারা ভারতবর্ষের সঙ্গীত প্রেমী মানুষ বা যারা গান বাজনাকে ভালোবাসেন বা যারা গান শুনতে ভালোবাসেন, ওদের এখানে একটা কিন্তু একটা মানে প্রিয় জায়গা বা একটা স্মৃতি বিজড়িত কুমিল্লার এই জায়গাটা। আমরা এখন চলে এসেছি, এই দেখতে পাচ্ছেন শচীন কর্তা মানে সিঙ্গার অ্যান্ড মিউজিক ডাইরেক্টর। এই যে দেখতে পাচ্ছেন শচীন কর্তার পৈতৃক বাড়ি, মানে এখানে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন মিউজিকের গুরু আমাদের ত্রিপুরার গর্ব শচীন দেববর্মনজি। এই দেখুন সেই শচীন দেববর্মনজির এই যে ফটো, এবং এই দেখুন শচীন দেববর্মন একটা গান টাকডুমাডুম ডুম বাজায় আমি, টাকডুমাডুম ডুম বাংলাদেশের ঢুল। দেখুন সুরশিল্পী শচীন দেববর্মন, জন্ম 1 অক্টোবর 1906 আর মৃত্যু 31 অক্টোবর 1975। এই যে এই স্মৃতি বিজড়িত বাড়ি। মোর নাম গাহো মোর গান আমারি এক তারাতে, মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি
শুধু সত্যি মানে ভাবতে অবাক লাগে, মানে গায়ে শিহরণ জেগে উঠছে যে ত্রিপুরার সেই নক্ষত্র, সঙ্গীত জগতের ভারতবর্ষের নক্ষত্র শচীন দেববর্মনজি এই বাড়িতেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এই সমস্ত জায়গাতেই উনি মানে পড়াশোনা করেছেন, মানে থেকেছেন। আর এই মাঠেই হয়তোবা তিনি মানে খেলাধুলা করেছেন। দেখুন এই স্মৃতি বিজড়িত বিভিন্ন এই যে দরজা জানালা, এই যে প্রাচীরগুলাতেও কিন্তু সঙ্গীতের সেই মধুর মানে সুর কিন্তু এখনো বাজে। দেখুন এই যে বাড়ির মানে সাইডের এই দিকটা, এই দেখুন দরজা জানালা এখনো কিন্তু সেই জিনিসগুলো আছে, সতীন দেববর্মনজির স্মৃতি বিজড়িত। আপনাদের এই দিকে ভিতরে গিয়ে আমি দেখাই। এই যে দরজা, এগুলো তো এখন মানে বন্ধ আছে, এইসব দরজা কিন্তু বন্ধ আছে কিন্তু সব। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি যে শচীন কর্তার এই যে বারান্দায়, যে জন্মঘর, যে প্রাসাদ, এই প্রাসাদের কিন্তু বারান্দায় আমি দাঁড়িয়ে আছি। আর সত্যি যেটা বললাম যে যদি ত্রিপুরায় এইসব জিনিস থাকতো মানে কি মানে হতো, সরকারি ভাবে এগুলাকে কিন্তু মানে পরিচর্যা করা হতো বা মানে মিউজিয়াম রূপে সাজানো হতো বা অনেক কিছু হতো, অনেক কিছু। এইসব জায়গা কিন্তু সত্যি মানে ইতিহাস, কিন্তু বাংলাদেশে থাকাতে কিন্তু এইসব জায়গায় সেরকম পরিচর্যা হতো না। দেখুন দরজা লাগানো, এদিকে এই যে আমি খেলাধুলা করছে বাচ্চারা, কোনো পরিচর্যা নেই। আর এই যে সামনে একটা পুকুর দেখছেন, আমি দেখাবো, এই পুকুরটাই কিন্তু শচীন দেববর্মন মানে স্নান করতেন, ওদের মানে পরিবার স্নান করতেন, মানে ওদের পুকুরই ছিলেন আর কি এটা। তো সেটি আজকের এই জিনিসগুলো দেখে সত্যি মানে ভালো লাগে যে আমাদের ত্রিপুরার সুনামধন্য মিউজিক ডাইরেক্টর বা সঙ্গীত শিল্পী এইখানে জন্মগ্রহণ করছে বা এই মানে কুমিল্লার এই জায়গায় আসতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। আর দেখুন এই পুকুরটাতে কিন্তু শচীন দেববর্মনজির যে বাড়ির পুকুর, এটাতে ওনারা স্নান করতেন। দেখুন এই পুকুর থেকে দেখুন এই যে বাড়িটা, দেখুন কি সুন্দর দৃশ্য শচীন দেববর্মনের এই বাড়ির। আর এইখানে মানে এই বাড়িতে বসে কিন্তু কাজী নজরুল ইসলাম এই বাড়িতে বসে কিন্তু সঙ্গীত চর্চা করতেন। এই দেখুন এখানে কিন্তু পুরো কিন্তু মানে বিশদ বিবরণ দেওয়া আছে। এই দেখুন নজরুল ইসলাম, এই যে শচীন দেববর্মন বাহাদুরের রাজবাড়িতে এই যে বাড়ির। আর এই বাড়ির এই দেখুন সাইড দিয়ে আমরা যাই, এই দেখুন সাইডেও একটা এরকম বারান্দা আছে। আগে তো এরকমই ছিল, এই যে রাজবাড়ির বা রাজবংশের যে মানে বাড়িগুলা যেরকম হতো, দেখুন পরিচর্যার অভাবে কি অবস্থা, গাছপালা উঠে আছে, মানে কোনো পরিচর্যা নেই। দেখুন এই পেছন দিকেও খুবই সুন্দর কিন্তু বারান্দা, এই দেখুন পেছন দিকেও বারান্দা আছে, না একদম মানে জঙ্গল হয়ে আছে, একদম পরিচর্যার কোনো কিছু নেই, মানে যাওয়া মানে যাবে না এইদিকে। এই যে শচীন কর্তার বাড়ি, দেখুন আমাদের এখানে কি মানে ইতিহাস বিজড়িত জায়গা, আর এখানে এই অবস্থা। দেখুন তবু আমাদের গর্ব হয় আমরা মানে ত্রিপুরা থেকে সেই শচীন কর্তার বাড়ি দেখতে পেরেছি বা ওনার এই বাড়ির দেখার বা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের সত্যি। আর দেখুন এখানে এই যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এই বাড়ির মানে সংস্কার যখন করেছিলেন, পরে কিন্তু উদ্বোধন করেন। দেখুন 2015 সালে তখন এখানে মানে পাকিস্তান সরকার ছিল, তখন কিন্তু মানে এই জায়গার মধ্যে এই বাড়ির মধ্যে কিন্তু হাঁস মুরগির মানে খামার করে দিয়েছিল, যাতে মানুষ যাতে শচীন কর্তাকে ভুলে যায়। দেখুন কেমন ছিল। এখন আমরা চলে এসেছি এই যে কান্দিরপাড় এরিয়ায়, আর এখন আমরা যাব এই দেখতে পাচ্ছেন বীরচন্দ্র পাঠাগার, এই যে ত্রিপুরা রাজার আরেকটা কিন্তু এই পাঠাগার এটা। এই যে এই হচ্ছে কুমিল্লার কান্দিরপাড় এলাকা, এই দেখুন বিশাল বিল্ডিং, এই যে কান্দিরপাড় এলাকা, এই কান্দিরপাড়ি এই যে বীরচন্দ্র লাইব্রেরি। আর এই ডান দিকে আছে কুমিল্লা ক্লাব, আপনাদের দেখাবো। একটা কুমিল্লার একটা বিখ্যাত বা বাংলাদেশের একটা সুনাম অর্জন করা একটা বড় একটা ক্লাব কুমিল্লা ক্লাব। আর এই হচ্ছে বীরচন্দ্র পাঠাগার,
যেটা কিন্তু রাজা তৈরি করেছিলেন। ত্রিপুরার রাজার আরো একটা স্থাপত্য আপনাদের মানে দেখাতে নিয়ে আসলাম। এই দেখুন, বীরচন্দ্র লাইব্রেরি। এই দেখুন, এই হলো সেই বীরচন্দ্র লাইব্রেরি। একটা কিন্তু ত্রিপুরার রাজার স্থাপত্য এই কুমিল্লায়, এই বাংলাদেশে। আর এটা কিন্তু স্থাপিত হয় 1885 খ্রিস্টাব্দে। আর ত্রিপুরার যে আগরতলায় যে বীরচন্দ্র লাইব্রেরি আছে, যেটা গান্ধীঘাটে আছে, সেই আগরতলা বীরচন্দ্র লাইব্রেরির সাথেই কিন্তু এই মানে কুমিল্লার এই বীরচন্দ্র লাইব্রেরিটা ওপেনিং হয়েছিল 1885 সালে। একসাথে কিন্তু এই দুটো লাইব্রেরি স্থাপিত হয় বা উদ্বোধন করা হয়। আরো একটা স্থাপত্য কিন্তু ত্রিপুরা রাজাদের, দেখুন প্রচুর প্রচুর জিনিস আছে, আরো অনেক কিছু আছে। আর এই দেখুন, আপনাদের যে জিনিসটা বলছেন ত্রিপুরার যে রাজাদের স্থাপত্যের কিন্তু এই অবস্থা দেখুন। যখন এই বাংলাদেশে হামলা উদ্যোগ শুরু, মানে 5ই আগস্ট এই যে 2024-এ, এই দেখুন, এই যে মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুর, এই দেখুন আমাদের ত্রিপুরার যে গর্বের মুহূর্ত, মহারাজার ছবি কিন্তু এই বাংলাদেশে কুমিল্লায় লাগানো। দেখুন, এই যে ত্রিপুরার এই জিনিসগুলো দেখলে সত্যি গর্ব হয় যে ত্রিপুরার জিনিস কিন্তু এখানে বাংলাদেশে। 5ই আগস্টের যে ঘটনা মানে ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু এই যে মানে বীরচন্দ্র লাইব্রেরি, এটা কিন্তু পুরো লুটপাট করে, তারপর মানে টেবিল চেয়ার যা আছে লুটপাট করে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। দেখুন কেমন একদম আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এই দেখুন, এদিকে কিন্তু মানে এই যে ওয়ালগুলো আছে, ওয়ালগুলোতে দেখুন এখনো কিন্তু সেই আগুনের যে ছাপ এখন কালো হয়ে আছে, আগুনের ছাপ কিন্তু এখনো কিন্তু দেখা যায়। এই দেখুন আগুনের সেই চিত্র, দেখুন দরজা জানলা ভেঙে সে অবস্থা। হ্যাঁ রে, এই দেখুন এইদিকে দেখুন অবস্থা, একদম লুটপাট করে নিয়েছে সব। এই যে মানে রাজার যে মানে স্মৃতি বিজড়িত মানে ফটোগুলা পর্যন্ত কিন্তু লুটপাট হয়ে গেছে, দেখুন ভেঙে একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর এই আমরা এখান দিয়ে ঢুকলাম, এখন উপরে উঠছি। উপরে উঠে আপনাদের দেখাবো রাজার এই যে বীর বিক্রম, মানে রাজার হাতে গড়া বা রাজার হাতে তৈরি করা এই বীর বিক্রম লাইব্রেরির যে দৃশ্য। এই যে প্রথমে ডান দিকে আমরা দেখি, এই দেখুন সেই ধ্বংসাবশেষ, মানে ভেঙে চুরে সব কিন্তু সর্বশান্ত করা হয়েছে। এই দেখুন সব কিন্তু মানে ভেঙে একদম সর্বশান্ত। এই দেখুন, এই হচ্ছে সেই হল, টাউন হল। এইগুলা এই দেখুন চেয়ার টেয়ার সব কিন্তু ভাঙা, এগুলোকে কিন্তু নতুন করে আবার করা হবে। এই যে ত্রিপুরার রাজার তৈরি করা এই বীর বিক্রম লাইব্রেরি এই অবস্থা। আপনারা যারা দেখছেন মানে আগরতলা ত্রিপুরা থেকে, অবশ্যই কমেন্টে জানাবেন যে মানে রাজার এই যে স্মৃতি বিজড়িত এইসব মানে জিনিসগুলা আপনাদের কেমন লাগছে দেখি, অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা ঢুকবো এই যে লাইব্রেরি। এই যে লাইব্রেরি, এই যে লাইব্রেরি দেখুন, সংরক্ষণের অভাবে কিন্তু এইসব আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই ত্রিপুরা রাজার স্মৃতি বিজড়িত এই লাইব্রেরি দেখুন। এই যে এই যে এইসব যেমন মানে এইসব রেখে কিন্তু এইসব আলমারিতে কিন্তু আরো বই ছিল, আরো মানে এখানে মানে গ্লাস লাগানো ছিল। তো কিন্তু এইসব কিন্তু সব মানে লুট হয়ে গেছে, কিছু বই আছে কিছু কিন্তু লুট হয়ে গেছে। এই যে গ্লাস সবকিছু কিন্তু মানে ভেঙে কিন্তু মানে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তবু আবার নতুন ভাবে মানে সাজিয়ে রাখা হয়েছে কিন্তু বইগুলো। সত্যি মানে খারাপ লাগছে, ত্রিপুরা রাজা এত কিছু করলো, এই স্মৃতি বিজড়িত জিনিসগুলা কিন্তু আজকে ধ্বংসের পথে। আর এই মানে লুট করা জিনিসের মধ্যে কিন্তু কম্পিউটার, লাইব্রেরির যে আলমারি, তারপর আরো বিভিন্ন চেয়ার টেবিল সবকিছু কিন্তু মানে লুট করা হয়ে গেছে। আর বিশেষ করে যারা বলছিল, অফিসিয়াল যারা ক্যামেরার সামনে আইতে চাইছিল না, ওরা কিন্তু বলছিল যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ রাজমালা দুটো গ্রন্থ ছিল। একটা ছিল মানে একটা আছে এখন ত্রিপুরার যে মানে মহারাজার কাছে বা রাজবাড়িতে, আরেকটা ছিল এই কুমিল্লায়।
এই রাজমালা গ্রন্থটাও কিন্তু লুট করে নিয়ে গেছে। আরও বিভিন্ন বই, মানে দামি বই বা ইম্পর্টেন্ট বই কিন্তু এই মানে ওরা কিন্তু লুট করে নিয়ে গেছে। তো সেটাই আজকের এই ভিডিওতে এই যতটুকু সম্ভব আপনাদের দেখালাম, এই স্মৃতি বিজড়িত রাজার এই পাঠাগার। আর এই যে এটা হলো কুমিল্লা ক্লাব, একদম এটার পাশেই, লাইব্রেরির পাশেই কুমিল্লা ক্লাব। এই যে কুমিল্লা ক্লাব, প্রথমে ঢুকেই এরকম এন্ট্রি করতে হবে। আঙ্কেলের কাছে কিন্তু আমরা একটু লাইব্রেরিটা সম্পর্কে, যে মহারাজের যে লাইব্রেরিটা এখন আপনাদের দেখালাম, লাইব্রেরি সম্পর্কে দুটো লাইন একটু শুনবো। আসলে 1885 সালে ত্রিপুরার মহারাজা যখন কুমিল্লায় ওনার রাজত্ব ছিল, তখন এই অঞ্চলের মানুষের জন্য তাদের পাঠাগার সুবিধা এবং বইপত্র পাঠের জন্য, পত্রপত্রিকার জন্য এই লাইব্রেরিটি স্থাপন করেন। এবং একই সময়ে যতটুকু আমরা শুনেছি যে আগরতলাতে একই নামে আরেকটি লাইব্রেরি রয়েছে, অবশ্য সেটাতে বীরচন্দ্র নগর মিলনায়তন স্টেট লাইব্রেরি লেখা, আর আমাদেরটা বীরচন্দ্র নগর মিলনায়তন ও গণপাঠাগার লেখা। আসলে সে 125-30 বছর আগে এই লাইব্রেরি প্রতিষ্ঠা হয়েছে এবং বলা যায় এই অঞ্চলের মধ্যে সবচেয়ে পুরাতন এই লাইব্রেরি। তবে সাম্প্রতিককালে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে 2024 সালের 5ই আগস্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমাদের অনেক মূল্যবান, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের যে রাজমালা গ্রন্থ, যারা সাহিত্যিক আছেন, লেখালেখি করেন, তাদের কাছে এই রাজমালা গ্রন্থটি খুব মূল্যবান এবং পরিচিত। এই রাজমালা গ্রন্থ একটি ছিল কুমিল্লাতে, আরেকটি আছে আগরতলাতে। এই রাজমালা গ্রন্থটি লুট হয়ে যায়। অনেক দামি মূল্যবান বইপত্র অজ্ঞাত অখ্যাত সন্ত্রাসী এবং লুটেরা বাহিনীর বইগুলো নিয়ে যায়। তাদের কাছে বইগুলো মূল্যহীন, কিন্তু তারা খবরের কাগজের দোকানে আপনার ওজন আকারে বিক্রি করেছে, যা খুবই প্রেরণাদায়ক, খুবই বেদনাদায়ক এবং খুব পেইনফুল। আসলে তা সহ্য করা যায় না। লাইব্রেরি আমাদের এই অঞ্চলের সবচেয়ে পুরাতন লাইব্রেরি। আমরা আশা করছি আগামীতে লাইব্রেরিটি পুরনো বইপত্র আর খুঁজে পাবো না, তবে সমৃদ্ধ করার জন্য আমরা হয়তো চেষ্টা করব। এটাই তো। এখন আমরা কুমিল্লা ক্লাব আপনাদের ঘুরে দেখাবো, একটা বিখ্যাত কুমিল্লা ক্লাব, সবার একটা শুধু সারা বাংলাদেশ এবং সারা কুমিল্লা তো বটেই, সারা বাংলাদেশে কিন্তু বিখ্যাত একটা নাম, সবার পরিচিত এই কুমিল্লা ক্লাব। 108 বছর পুরনো কিন্তু এই কুমিল্লা ক্লাব। এই কুমিল্লা ক্লাবের সাথেও কিন্তু ত্রিপুরার রাজাদের মহারাজা কিন্তু এই ক্লাবের যে জায়গাটা, এটা কিন্তু ত্রিপুরার মহারাজাই দিয়েছিলেন। তো ত্রিপুরার সাথে কিন্তু এই ক্লাবেরও অনেক বড় একটা সম্পর্ক আছে এবং ত্রিপুরার মহারাজারও অনেক গভীর সম্পর্ক এই ক্লাবের সাথে। তো চলুন ক্লাবটা আজকে আপনাদের ঘুরে দেখাবো। এই দেখুন, এই হচ্ছে কিন্তু ক্লাবের ভিউটা। এই দেখুন, আপনাদের রাত্রেবেলাও ক্লাবের ভিউটা দেখাবো, রাত্রেও খুবই সুন্দর লাগে। এই যে 5 তলা বিশিষ্ট কিন্তু এই কুমিল্লা ক্লাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে, এই যে কুমিল্লা ক্লাব, এই যে 108 বছর পুরনো এই ক্লাব। আর এই যে আপনারা এই ক্লাবের সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, আরেকটা আপনাদের তথ্য দিয়ে রাখি, এই মাঠে কিন্তু রাজ পরিবারের যে সদস্য সচিন কর্তা কিন্তু টেনিস লং টেনিস খেলতেন। কিন্তু ভাবতে অবাক লাগে, এই মাঠেও কিন্তু সচিন কর্তা লং টেনিস খেলতেন। ত্রিপুরার সাথে এই কুমিল্লার বা রাজবংশের অটুট একটা সম্পর্ক ছিল, আর এখনও আছে। কারণ কেন আছে আমি বলছি, কারণ ত্রিপুরার রাজা এখন যে আছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, উনি কিন্তু আসলে কুমিল্লা ক্লাবে থাকে ওই রুমটাতে। আপনারা রুমটা দেখাবো। রাজাদের কিন্তু এখনও এই ত্রিপুরার সাথে এই ক্লাবেরও অনেক গভীর সম্পর্ক আছে। চলুন আপনাদের এই ক্লাবটা ঘুরে দেখাবো। আর দেখুন, এই যে এরকম কিন্তু ক্লাবের কিন্তু প্রচুর এরকম ঘর আছে। এগুলো কিন্তু দুষ্কৃতীদের দ্বারা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আবার দেখুন পুনর্নির্মাণ করা হচ্ছে, নতুন করে কিন্তু করা হচ্ছে কিন্তু আবার এসব। এদিকে আপনার যে লাইব্রেরিতে হামলা করার পর তারপর কিন্তু দুষ্কৃতীরা আবার এই কুমিল্লা ক্লাবেও হামলা করে, আগুন পর্যন্ত জ্বালিয়ে দেয়। পুরো ক্লাবের মধ্যে কিন্তু আগুন জ্বলছিল ধা করে। দেখুন, আর এখন আপনাদের দিয়ে দেখাচ্ছি। এই যে এইরকম কিন্তু এই যে ক্লাবের এই রুমটা। সবকিছু তো আঙ্কেলের কাছ থেকে জানি, কারণ আঙ্কেল কিন্তু এই সব যে আমাদের ত্রিপুরার যে রাজন্য আমলের যে সমস্ত স্থাপত্যগুলো আছে সেই বিষয়ে কিন্তু আঙ্কেল সবকিছু জানে। তার জন্য কিন্তু আঙ্কেলের কাছে আবারও জানতে চাইবো এই কুমিল্লা ক্লাবের যে এই হলটার সম্পর্কে, আমরা যে একটা এই যে গেম জোনটা বা এই হলটার সম্পর্কে।
কুমিল্লা ক্লাবের বিলিয়ার্ড রুমটা হচ্ছে একটি আভিজাত্য এই ক্লাবের। এই ক্লাবে বিলিয়ার্ড শুরু হয়েছে মহারাজার আমল থেকে। মহারাজার দেওয়া একটি টেবিলও এখানে রয়েছে, মধ্যে টেবিলটি। তো এখানে এই বিলিয়ার্ড রুমে এখানে আন্তর্জাতিক, জাতীয়, স্থানীয় সকল ধরনের এখানে কম্পিটিশন হয়ে থাকে এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন বিলিয়ার্ড খেলার, স্নুকার খেলোয়াড় সেখানে খেলায় অংশগ্রহণ করেন। তো স্বাভাবিকভাবে কুমিল্লা ক্লাবের বিলিয়ার্ড রুম একটি আভিজাত্যের প্রতীক, বিশেষ করে যেখানে মহারাজার একটি ছোঁয়া রয়েছে, মহারাজার একটি উপহার রয়েছে, সেই হিসাবে বিলিয়ার্ড রুমটি আসলে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিলিয়ার্ড খেলা যেমন সকলের পক্ষে সম্ভব না, আবার সবাই খেলতেও পারেন, এবং যারা খেলেন তারাও খুব মানে বৈশ্বিক বিষয়। এই জন্য আসলে আমরা বিলিয়ার্ড এই রুমটাকে আমরা ক্লাবের আভিজাত্যের প্রতীক হিসাবে মনে করি। আর টেবিলটার মানে টেবিলগুলো আমার দাম কত একটা, মানে মোটামুটি? আসলে এই টেবিলটি বাংলাদেশের হিসাবে ৬-৭ লাখ টাকা দাম পড়ে একটা টেবিল। একটা টেবিলের। এখন আমরা ক্লাবের উপরে যাই, উপরতলায় গিয়ে দেখি। এই যে এখন আমরা গ্যামলিং রুম, এখানে কিন্তু মানে চেয়ার টেবিল ছিল প্রচুর, এগুলোও কিন্তু লুট হয়ে গেছে। আর দেখুন এইটা হলো গ্যামলিং রুম। এই যে মানে ক্লাবে যা যা স্পোর্টস অ্যাক্টিভিটি থাকার দরকার সবই কিন্তু আছে এখানে। আর এইটা হলো ক্লাবের একটা বার। এই যে এটা হলো কুমিল্লা ক্লাবের বার। হ্যাঁ, এখনো শুরু হয়নি, আর একটু পরে কিন্তু বার শুরু হয়ে যাবে। দেখুন এই যে কুমিল্লা ক্লাবের বার। এই যে আমরা এখন আছি দোতলায়, দেখুন দোতলা থেকে ক্লাবের ভিউটা দেখুন। আবার কিন্তু কাজ করা হচ্ছে, লুট। আর এটা হলো এই রেস্ট হাউসের যে রিসেপশন, এই দেখুন। আবার কিন্তু পুনঃনির্মাণ করা হচ্ছে সবকিছু, যা ভাঙা হয়েছে, লুটপাট করা হয়েছে, এগুলা সবকিছু। আপনাদের এখন যে কুমিল্লা ক্লাবের রেস্ট হাউস, এই রেস্ট হাউসটা দেখাবো। এই দেখুন 201 নাম্বার রুম। এই দেখুন, ওয়াও, খুবই সুন্দর কিন্তু এই যে রেস্ট হাউস রুমটা। এই দেখুন এদিকে এসি লাগানো আছে, এদিকে একটা মিরর আছে, এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, এই যে বেড আছে দুটো, মানে দুজনের কিন্তু এটা বেড। দেখুন এদিকে পর্দা, এদিকে আছে বাথরুম। দেখে এই যে বাথরুম দেখুন, কুমিল্লা যে গেস্ট হাউসের যে বাথরুম দেখুন। এই যে এদিকে পর্দা লাগানো আছে। রুমগুলো থেকে কেউ থাকতে পারে, মানে আউটলুক থাকতে পারে। ভাড়া কিরকম? ভাড়া বাংলাদেশি টাকায় ২,৫০০ টাকা, ২,০০০ টাকা, ৪,০০০ টাকা, এখান থেকে শুরু। ২,৫০০ থেকে শুরু। হ্যাঁ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন তো, আপনার যদি আসেন মানে কুমিল্লা, এই সমস্ত রুমে কিন্তু থাকতে পারবেন। এটা হলো 202 নাম্বার রুম। এটাও একটা রুম দেখুন। এগুলো কিন্তু সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম রিল্যাক্স রুম কিন্তু দেখুন। এই যে এসি লাগানো আছে, এই যে ডাবল বেড, এদিকে আছে বাথরুম, মিরর, দেখুন এদিকে টিভি, এই যে ইলেকট্রিক কেটলি, এখানে পর্দা, মানে একদম ফল সিলিং করা, খুব সুন্দর। কিন্তু আপনারা যদি আসেন কুমিল্লা, এই কুমিল্লা ক্লাবেও থাকতে পারবেন। তো যদি কুমিল্লা ক্লাবে এসে আপনারা থাকতে চান, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভিডিওতে। আপনারা আসলে কিন্তু এই সমস্ত ডিলাক্স রুমে কিন্তু আপনারা থাকতে পারবেন। দেখুন এদিকে কিন্তু এই সমস্ত রুমগুলো কিন্তু আছে। আঙ্কেল মানে টোটাল কয়টা রুম আছে বলতে পারবে? আচ্ছা, টোটাল কিন্তু মানে 18টা রুম আছে। এই দিক থেকে শুরু করে কিন্তু এইদিকে মানে দোতলায় এগুলো কিন্তু সব কিন্তু ব্যালকনির রুম। এখন আপনাদের চলুন উপরে নিয়ে দেখাচ্ছি। এই যে আমরা এখন উঠে গেছিলাম কিন্তু 3তলায়। দেখুন এই যে 3তলায় উঠে গেলাম। আর এই যে এই রুমটা 306 নাম্বার, এই রুমে কিন্তু যে ত্রিপুরার যে এখন সর্বশেষ মানে মহারাজা আছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি আসলে কিন্তু যখনই বাংলাদেশে আসে কুমিল্লায়, মানে যখনই আসে এই রুমে কিন্তু উনি থাকেন। এই দেখুন এই রুমটা, এই রুমে কিন্তু উনি থাকেন। এই যে এসি লাগানো আছে, এই যে টিভি, আর এদিকে দেখুন এদিকে একটা বেড আছে সিঙ্গেল, এই ফ্যান এইদিকে। আর মেন কিন্তু মানে স্যুট যেটা, এই রুমটা, এই রুমটা কিন্তু মানে আগরতলার থেকে যখনই আসেন মহারাজা প্রদ্যুৎ কিশোর এই রুমে কিন্তু থাকে। দেখুন
যখনই বাংলাদেশ ঘুরতে আসে এই রুমটাতেই থাকে, সব কিছু কিন্তু সুযোগ সুবিধা আছে, একদম রিল্যাক্স রুম কিন্তু এটা। মানে এটাকে এমনি মানে ভাড়া দেওয়া হয় কেউ না? হ্যাঁ, ভাড়া দেওয়া হয়। ভাড়া দেওয়া মানে এটার ভাড়া কত? প্রায় 4000 টাকা। 4000 টাকা। এটা মানে একদম সুপার রিল্যাক্স ভিআইপি সুইট। তো সেটাই, এই রুমটা কিন্তু একদম ভিআইপি রুম, খুব সুন্দর। তা আপনারা যদি আসেন এখানে কিন্তু থাকতে পারবেন, প্রচুর রুম আছে, টোটাল 18টা রুম আছে, 18টা রুম আছে, থাকতে পারবেন কিন্তু। আমরা আবার যাবো 4 তলায়। এই দেখুন এদিক দিয়ে এই যে আগুন যে লাগিয়েছিল, এই 3 তলা কিন্তু পুরা মানে ধ্বংস হয়ে গেছিল। এই যে আগুনের এখনো ধ্বংসস্তূপ দেখুন, সব কিন্তু নতুন করে আবার করা হচ্ছে। এই যে এই দেখুন, এই দেখুন আগুনের সেই ধ্বংসস্তূপ কিন্তু এখনো, এই দেখুন সব কিন্তু 5ই আগস্ট কিন্তু এই কুমিল্লা ক্লাবকেও কিন্তু এরকমভাবে পুরে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। দেখুন সে ভয়াবহ চিত্র। আর এটা কিন্তু মানে জিমের রুম ছিল, এইটাও লুটপাট হয়ে যায়। এখন কিন্তু মানে ভিতরে জিমের কোনো আসবাবপত্র সরঞ্জাম নেই। এটা জিম কুমিল্লা ক্লাবের। এই যে দেখুন এই সমস্ত জায়গার অবস্থা, আগুন দিয়ে কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। এই দেখুন আগুনের সেই ছাপ এখনো রয়ে গেছে। এই হচ্ছে মোহাম্মদ আমিরুল কায়সার, সভাপতি কুমিল্লা ক্লাব। এই দেখুন এই হচ্ছে কুমিল্লা ক্লাবের সুইমিং পুল। এখন মানে জল নেই, মানে এগুলো কিন্তু মানে ভাঙচুর করা হয়েছে একদম। দেখুন ভেঙে চুরে সব কিন্তু সর্বশান্ত করে দিয়েছে। এখন আবার নতুন করে সংস্কার হচ্ছে কিন্তু এই কুমিল্লা ক্লাবের সুইমিং পুল। একটা ক্লাবে যা যা থাকার দরকার কিন্তু সবই আছে কিন্তু। আর এইদিকে আছে কিন্তু রেস্টুরেন্ট। দেখুন রেস্টুরেন্ট আপনাদের দেখাবো। আর এইদিকে আবার লিফটের ব্যবস্থা আছে। এই দেখুন এটা লিফটের ব্যবস্থা আছে। আর এদিকে কিন্তু মানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই যে কিন্তু গাড়ি পার্কিং, বাইক পার্কিং করার জায়গা। এই দেখুন ক্লাবটা। এই হচ্ছে কিন্তু মানে রেস্টুরেন্টটা, আমরা এসে বসলাম। এই যে রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্টের ভিউটা। আর এই মানে আমাদের আঙ্কেল কিন্তু এই যে মানে কুমিল্লা ক্লাবের কিন্তু মেম্বার, ঠিক আছে। তো আর আরেকটা জিনিস, আমরা যে রুমে থাকার বিষয়টা বলছিলাম, এটা কিন্তু মেম্বারের মানে রেফারেন্স হলে আপনারা এসে থাকতে পারবেন। মানে আপনি তো মানে যদি মেম্বারের রেফারেন্স না থাকে তাহলে কিন্তু এখানে মানে আসতে পারবেন, রেস্টুরেন্টে খেতে পারবেন, কিন্তু রুমে কিন্তু থাকতে পারবেন না আর কি। সেই জিনিসটা হয়েছে। এই যে এই হলো রেস্টুরেন্ট। আমাদের এই রেস্টুরেন্টে এরকম অনেক ধরনের মানে খাবার পেয়ে যাবেন আপনারা। আর এই যে আমরা সবাই মানে মা আর আমার এই যে 3 মাসি সবাই মিলে কিন্তু আজকে এসেছি। এই যে এই হলো রেস্টুরেন্টের যে ভিউটা দেখুন। এইদিকে এরকম অনেক এরকম টেবিল আছে, আর প্রতিটা টেবিলে কিন্তু এরকম মানে মেম্বারস অনলি এরকম লেখা। এই হচ্ছে রেস্টুরেন্ট। আর আমরা নিলাম এই দেখুন, এই হচ্ছে সামোসা আর এই হলো চপ, আলুর চপ যেটা। তারপর আমরা অর্ডার দিলাম এই যে আমেরিকান চপসি। এই যে অর্ডার দিলাম আমরা, চলে এসছে। আর এখানে কিন্তু মানে 3 প্লেট কিন্তু আনা হয়েছে আমেরিকান চপসি। 120 টাকা করে কিন্তু 1 প্লেট, মানে এখানে আছে আপনার 3 প্লেট 360 টাকা। এই যে আমাদের সার্ভ করে দিল ভাই। আমি কিন্তু আমার প্রথমবার আসলাম এই মানে কুমিল্লা ক্লাবে। তো এখানে কিন্তু রেস্টুরেন্টে খুব নামে দামি খাবার কিন্তু পাওয়া যায়, মানে প্রচুর কিন্তু কাস্টমার মানে আসে খাওয়ার জন্য। আর যে আমার যে মানে বড় মাসি, ওরা মাসি, তারা কিন্তু মানে প্রায় সময় আসে। আমরা তো সবসময় থাকি না, তার জন্য আসতেও পারি না। তো মাসির সাথে তো মাসি মানে কেমন লাগে? তোমরা তো সবসময় আসো। আমাদের খুব ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম নির্ভেজাল। খাওয়ার মানে টেস্ট কিরকম লাগে? মোটামুটি প্রতি মাসে একবার আসি। তো মাসি তুমি আর মানে তোমার কেমন লাগে এখানে এসে? আমারও খুব ভালো লাগে, আমরা সবসময় আসি এবং খুব টেস্টি খাবার পাওয়া যায় এবং তেলটাও খুব ভালো পাওয়া যায়, এই জন্য মানে বাসি তেল ইউজ করা হয় না। তারপর নিলাম এরকম চা, আমাদের বিল কুমিল্লা ক্লাব। আমেরিকান চেপসি, চামচা দেখুন। এই যে বিল হলো আমাদের 800। আমরা এখন আছি মানে কুমিল্লা ক্লাবের যে মেন যে হেড শেফ, মানে ওনার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নাম? ভাইয়া আব্দুল কাদের। তো আপনি মানে কত বছর ধরে মানে এখানে আছেন? এখানে আজকে 24 বছর। 25 বছর? 24 বছর, হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। তো আপনাদের এখানে কি কি পাওয়া যায়? দেশীয় খাবার এবং কুমিল্লার মধ্যে যে চাইনিজ আইটেম আছে সবই আছে। কিছু স্ন্যাক্স আইটেম কিছু আছে হালকা পাতলা। আর মানে বিরিয়ানির মধ্যে স্পেশাল কি?
কাচ্চি বিরিয়ানি, তারপর মাটন তেহারি আছে, তারপর চিকেন বিরিয়ানি। আচ্ছা, তো আর আপনাদের এখানে মানে মানুষ যে আসবে, মানে যদি ইন্ডিয়া থেকে মানে আসে বা বাংলাদেশের বাইরে থেকে যদি আসে, মানে কোন জিনিসটা স্পেশাল, যে এই জিনিসটা স্পেশাল, মানে কোন জিনিসটা খাওয়ার জন্য মানে মানুষ আসবে? আমাদের তো মানে কুমিল্লা ক্লাবে দেশি মানে বাংলা দেশি খাবার যেটা বিরিয়ানি এবং কাচ্চি বিরিয়ানি আছে স্পেশাল, আর এমনি ইন্ডিয়ান কোনো স্পেশাল আমাদের জানা নাই। আমাদের দেশীয় খাবার খুবই এখানকার খুব নাম আছে। মানে কাচ্চি বিরিয়ানি এটা স্পেশাল। স্পেশাল। আর আপনাদের মানে মোটামুটি ধরুন এই কয়টা অবধি খোলা থাকে এই রেস্টুরেন্ট? আমার রেস্টুরেন্ট আমাদের বিকাল 5টা থেকে রাত্র 11টা পর্যন্ত। আর আমরা সকালে আসি মানে 9টার দিকে আসি, 2টা পর্যন্ত আমরা ওভার টাইম করে যাবে, মানে রাত্রে যেগুলো বিক্রি করি ওইগুলো আমরা রেডি করি। মানে আমাদের এখানে আবার কোনো বাসি কিছু ইউজ করা হয় না, একদম ফ্রেশ, সব একদম ফ্রেশ এভরিথিং, কোনো কিছু বাসি কোনো ইউজ করি না আমরা। মানে রাত্রেবেলা যদি কোনো বাসি তেল বা কিছু থাকে এগুলো আউট করে ফেলি, এগুলো আউট করে ফেলি। ভাই ধন্যবাদ। কুমিল্লা ক্লাব কিন্তু শুধু একটা ক্লাব না, মানে যত মেম্বার আছে মানে মানে সবাই কিন্তু একটা মানে পরিবারের মতো, ঠিক আছে? মানে পরিবারের একটা মেল বন্ধন কিন্তু এই কুমিল্লা ক্লাব। মানে যখন সবাই রেস্টুরেন্টে আসে তো সবার সাথে দেখা হয়, একজনের সাথে একজন দেখা হয়, একটা মানে ফ্যামিলি কিন্তু এই মানে কুমিল্লা। আর এটা হচ্ছে কুমিল্লার শ্রী শ্রী কাতরানী কালীবাড়ি। আর এইদিকে হলো কান্দির পাড়। কান্দির পাড় থেকে ডান দিকে এসেই এই যে শ্রী শ্রী কাতরানী কালীবাড়ি কুমিল্লা। চলুন ভিতরে গিয়ে আপনাদের কুমিল্লার আরেকটা দর্শনীয় স্থান বা আরেকটা জায়গা আপনাদের দেখায়। এই যে হচ্ছে, আর এদিকে আছে একটা মহাদেব মন্দির। এই যে মহাদেব মন্দির, এটা এই দেখুন। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে গণেশ এবং সরস্বতী রাখা, মানে গণেশ পূজা, সরস্বতী পুজো, তারপর দুর্গা পূজা, এগুলো কিন্তু এই কাতরানী যে কালী মন্দিরে হয়। দেখুন এখনো মানে প্যান্ডেল বানানো আছে। এর পাশেই এই কাতরানী মন্দির। তো কাতরানী কালী মন্দিরে ঢুকে আপনাদের দেখাবো, চলুন। এই যে সামনে কাতরানী কালী মায়ের বিগ্রহ দেখাচ্ছে। ওইদিকে আজকে কিন্তু মানে পুজো হচ্ছে, এদিকে মোম ধূপকাঠি জ্বালানো। এই যে এটা হলো মায়ের বিগ্রহ। আর এইদিকে আছে এই রাধাকৃষ্ণের বিগ্রহ, মানে রাধাকৃষ্ণ, শনি ঠাকুর এবং মাঝখানে কিন্তু মায়ের বিগ্রহ। আর এই কুমিল্লার কাতরানী কালীবাড়ি কিন্তু মানে বহু পুরনো একটা মন্দির, মানে জাগ্রত মন্দির। 1949 সালে কিন্তু স্থাপন করা হয় এই মন্দিরটি। আর এখন মানে এসে দেখলাম মানে সন্ধ্যা হতে কিন্তু প্রচুর ভক্তদের কিন্তু ভিড় এই কাত্যায়নী কালী মন্দির কুমিল্লায়। তো যদি কুমিল্লায় আসেন এই কাত্যায়নী কালী মন্দিরে আপনারা ঘুরে যেতে পারেন। বহু বছর পুরনো স্মৃতি বিজড়িত কিন্তু এই মন্দির। আর এই হলো কুমিল্লার শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালীবাড়ি। ভিতরে গিয়ে আপনাদের দেখাই। এই যে আর এখন যে জায়গায় এসেছি এই জায়গাটা হলো কুমিল্লার রানীর বাজার। এটাও কিন্তু ত্রিপুরার যে রানী ছিল এই রানীর নামে কিন্তু এই জায়গাটার নাম রানীর বাজার। এই দেখুন রানীর বাজারে রাম ঠাকুর রাসস্থলী, রাম ঠাকুর মন্দিরে চলে আসলাম। এই হলো রানীর বাজারের রাসস্থলী রাম ঠাকুর আশ্রম। এই দেখুন এই আশ্রম চত্বর। যে এই বিল্ডিং গুলা এগুলো কিন্তু মানে থাকার মানে ভক্তদের কিন্তু অতিথিশালা। এই যে এগুলো নতুন হয়েছে। আর এইদিকে হলো অফিস রুম, আপনারা অফিসে এসে যোগাযোগ করে কিন্তু এখানে থাকতে পারবেন। এই দেখুন এই যে অফিস রুম, এইদিকে হলো অতিথিশালা, আর এইদিকে হলো আপনাদের দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। আর এইদিকে হলো নাথ মন্দির, আর এটা হলো মূল মন্দির এবং সত্যনারায়ণ চলছে এই মন্দিরে।
এবং এই দিকটায়ও মন্দিরের এই ডান পাশে এদিকে কিন্তু ভক্তদের থাকার জায়গা। বহু পুরনো কিন্তু এই মন্দির, আমরা আগে আসলে কিন্তু এখানে আমরাও থেকেছি যখন ছোটবেলা আসতাম। এই যে এদিকে ভক্ত নিবাস, এদিকে হাত ধোয়ার জায়গা, এদিকে কিন্তু প্রসাদ পাওয়ার জায়গা। আর এই হলো মন্দির চত্বর। দেখুন এই হচ্ছে মন্দির চত্বর। আর এই রাসস্থলী স্থিত রাম ঠাকুর আশ্রমের এই ভিডিও দিয়ে আজকের বাংলাদেশের শেষ পর্ব, আজকে বাংলাদেশের এই কুমিল্লা ভ্রমণের ভিডিও শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোথাও নতুন কোনো একটা ভ্রমণ তথ্য নিয়ে, নতুন কোনো একটা ভ্রমণের গল্প নিয়ে। আর যে কাশ্মীরের যে ঘটনায় সত্যি খুব খারাপ লাগছে। আমি বাংলাদেশে আছি, এই ঘটনাটা ফেসবুকে দেখার পর খুবই কিন্তু খারাপ লাগছে। তো ওদের আত্মার সদ্গতির কামনা করি এই রাম ঠাকুর কাছে, রাম ঠাকুর আশ্রমে এসে। আর যাতে দোষীরা শাস্তি পায় এটাই প্রার্থনা রাখবো রাম ঠাকুরের কাছে। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই রাম ঠাকুরের এই কুমিল্লার আশ্রম থেকে আজকের ভিডিওটা শেষ করছি। যারা বাংলাদেশের সমস্ত সিরিজগুলো আপনাদের ভালো লাগলো, অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন। সবাই ভালো থাকবেন। এই যে রাম ঠাকুর আশ্রমটা আপনাদের দেখালাম। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।